এখন যেটা করবো সেটা প্রায় মুক্ত ইলেকট্রন মডেল। প্রায় মুক্ত ইলেকট্রন মডেল মানে পুরোপুরি মুক্ত না, হ্যাঁ। নিয়ারলি ফ্রি ইলেকট্রন মডেল। বিশদ ভাবে ব্যাখ্যা করো। আচ্ছা, ক্রিস্টালে কিভাবে ব্যান্ড গঠিত হয় এটা তত্ত্বীয় ভাবে আমরা আলোচনা করেছিলাম, এখন আমরা ম্যাথমেটিক্যালি। গাণিতিক ভাবে ব্যাখ্যা করো। ওকে। অথবা ক্রিস্টালের শক্তি ফাঁকির উৎস আলোচনা করো। ইম্পর্টেন্ট প্রশ্ন। আমরা একটু এখানে কি আলোচনা করব সেটা একটু সংক্ষেপে বলে নেই। যে ক্রিস্টালের মধ্যে ইলেকট্রন গুলো পর্যায়ী বিভাবে চলে, গুলো চলছে, অর্থাৎ তার তরঙ্গ ভেক্টর পরিবর্তন হচ্ছে। তরঙ্গ ভেক্টরের একটা নির্দিষ্ট মানের জন্য এই ইলেকট্রন গুলোর ব্র্যাগ রিফ্লেকশন হয়। তাহলে সাপোজ ডান দিকে ইলেকট্রন যাচ্ছিল, একটা তরঙ্গ ভেক্টরে এসে ব্র্যাগ রিফ্লেকশন ঘটলো, তখন সেটা উল্টো দিকে চলা শুরু করলো। উল্টো দিকে চলা শুরু করলে তখন পূর্বে আগত যে তরঙ্গের সাথে এখানে স্থির তরঙ্গের সৃষ্টি হয়। এই স্থির তরঙ্গের দুই ধরনের শক্তি থাকে। এই দুই শক্তির মাঝের যে গ্যাপটা বা যে পার্থক্যটা সেটাই হচ্ছে শক্তি। আচ্ছা, তাহলে প্রায় মুক্ত ইলেকট্রন মডেলে বলা হয় যে ক্রিস্টালের মধ্যে ইলেকট্রন গুলো পর্যায় বিভাবে থাকে। এটা প্রথম কথা। আর পর্যায় বিভাবে যখন থাকবে তখন সে যখন চলতে থাকে তরঙ্গ ভেক্টরের একটা মানে এসে তার প্রতিফলনকে বলা হয় ব্র্যাগ প্রতিফলন। এই প্রতিফলনের ফলে বিপরীত দিকের তরঙ্গের সাথে উপরিপাতনে স্থির তরঙ্গের সৃষ্টি হয়। এবং দুই ধরনের স্থির তরঙ্গ সৃষ্টি হয়, দুই ধরনের স্থির তরঙ্গের শক্তি ভিন্ন ভিন্ন। এই দুই ভিন্ন শক্তির মাঝখানের যে গ্যাপ সেটাকে বলা হয় শক্তি গ্যাপ। হ্যাঁ, এগুলো আমরা লিখবো সংক্ষেপে। যা আমরা অ্যানালাইসিস করবো সেটা সংক্ষেপে বলছি। যে প্রায় মুক্ত ইলেকট্রনের মডেল অনুযায়ী ক্রিস্টালে ইলেকট্রন গুলো পর্যায় বিভাবে চলতে থাকে। তারা চলতে থাকে যখন তার তরঙ্গ মান পরিবর্তন হতে থাকে এবং একটা তরঙ্গ ভেক্টরে শুরু করে। তখন দুই ধরনের স্থির তরঙ্গ, এই দুই স্থির তরঙ্গের শক্তি ভিন্ন ভিন্ন। এই দুই ভিন্ন শক্তির মধ্যের যে গ্যাপ সেটাই হচ্ছে শক্তি। আচ্ছা, তাহলে ক্রিস্টালে ইলেকট্রন সমূহ পর্যায় বিভবে চলাফেরা করে। এক এক ইলেকট্রনের গতিবেগ এক এক রকম, তার মানে এক একটা ইলেকট্রনের শক্তি এক এক রকম। আর গতিবেগ বা শক্তি ভিন্ন হওয়া মানে তার তরঙ্গ দৈর্ঘ্য ভিন্ন হওয়া। এখন যে ইলেকট্রন গুলোর তরঙ্গ দৈর্ঘ্য লেটিস কনস্ট্যান্টের সাথে তুলনীয়, তাদের ওই যে যখন প্রতিফলন ঘটে তখন ব্রাগ, প্রতিফলন যখন ঘটে তখন অপবর্তন ঘটে। আর অপবর্তনের শর্ত তোমরা অপটিক্সে পড়েছিলে। এই যে অপবর্তন কি, এরকম একটা চিরের উপর আলোক রশ্মি আপতিত হলো, হয়ে ধার ঘেঁষে বেঁকে যাওয়া রশ্মির উপরিপাতনে অপবর্তন হয়। কিন্তু যে কোনো আলোক রশ্মি যে কোনো পুরুত্বের এই ছিদ্রে আপতিত হলে অপবর্তন ঘটে না। এখানে একটা কন্ডিশন আসে যে আলোক রশ্মি আপতিত হবে তার তরঙ্গ দৈর্ঘ্য আর এই পুরুত্ব, চিরের পুরুত্ব একই রেঞ্জের হতে হবে। এটা যদি ন্যানো রেঞ্জের হয় এটাও ন্যানো রেঞ্জ, এটা যদি অ্যাংস্ট্রম হয় এটাও অ্যাংস্ট্রম রেঞ্জের। তাহলে আমরা ছবি একটু আঁকবো, কিন্তু এই ছবিটা আমাদের পরে আঁকবো বিস্তারিত। তাহলে ক্রিস্টালে ধরো এই এক সারি পরমাণু,
পরে আরেক সারি পরমাণু, এরকম সারি সারি পরমাণু আছে ক্রিস্টালের মধ্যে, একটা সারি একটা তল। হ্যাঁ, তাহলে দেখো যে জায়গাগুলোতে পরমাণু আছে ওই জায়গাগুলো হচ্ছে প্রতিবন্ধক, আর দুই পরমাণুর মাঝখানের যে জায়গাটা এটা এই যে চির হিসাবে কাজ করে। অপবর্তনের সময় যেমন চির বা ফাঁকা জায়গার মধ্যে দিয়ে আলো যাওয়ার সময় অপবর্তিত হয়, সেই রকম। তাহলে এই লেটিস পয়েন্ট গুলোতে আয়ন বসে আছে, ইলেকট্রন ঘোরাঘুরি করছে। তাহলে ইলেকট্রনের তরঙ্গ, তার মানে ইলেকট্রন এগুলোতে আপতিত হচ্ছে। আর ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য আর এই পাশাপাশি দুটো পরমাণুর মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ এই ছিদ্র, এটা যদি একই ক্রমের হয় তাহলে ইলেকট্রনের অপবর্তন ঘটবে এই ক্রিস্টাল কর্তৃক। যে সকল ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা লেটিস ধ্রুবক, লেটিস ধ্রুবককে সাধারণত এ দিয়ে লিখি আর কি, এর সাথে তুলনীয় অর্থাৎ একই ক্রমের, তাদের অপবর্তন ঘটে, তাদের ক্রিস্টাল কর্তৃক অপবর্তন ঘটে। এখন অপবর্তন, অপবর্তন কোণ যে কোণে আপতিত হয়ে অপবর্তিত হয় সেটা অপবর্তন কোণ। অপবর্তন কোণ যদি থিটা হয়, এই ছবিটা আমরা পরে আঁকবো আরো, এখানে এই জন্য কি কমপ্লিট করি নাই। অপবর্তনের শর্ত আমরা জানি, এ প্লাস বি সাইন থিটা ইকুয়াল টু এন ল্যামডা। এখানে এ বি দুটার মানই সমান হলে 2a সাইন থিটা ইকুয়াল টু এন ল্যামডা। এন হচ্ছে অপবর্তনের ক্রম, এখানে কোন টার্মটা কি সেটা বলে দিতে হবে। তাহলে আমরা ল্যাব করবো, পরের পেজে যাচ্ছি। আচ্ছা, আমরা, তোমরা এরপরে জয়েন করেছো সাইদ, সাইদ আজকে দেরিতে জয়েন করেছো, সোহান দেরিতে জয়েন করেছো। ওকে, প্রতিবন্ধক এবং চিরের দৈর্ঘ্য মানে পুরুত্ব এটা মোটামুটি একই ক্রমের। তাহলে এখান থেকে ল্যামডা সমান সমান আমরা বের করবো। পরের পেজে যাচ্ছি বাবা। ল্যামডা ছিল 2a সাইন থিটা নাকি? হ্যাঁ, 2a সাইন থিটা ভাগ এন, ভাগ এন। ল্যামডার সাথে সম্পর্ক হচ্ছে তরঙ্গ ভেক্টর কে যদি হয় সেটা হচ্ছে 2π/ল্যামডা। তরঙ্গ ভেক্টরের মান প্লাস মাইনাস উভয়ই হতে পারে, এই জন্য আমরা প্লাস মাইনাস দিলাম। ল্যামডার মানটা যদি এখানে বসিয়ে দাও, প্লাস মাইনাস এই যে 2 2 চলে যাবে, এন পাই ভাগ এ সাইন থিটা। টার্মগুলো একটু বলে দিও। এন হচ্ছে অপবর্তনের ক্রম, অপবর্তনের ক্রম। এখন একমাত্রিক, আমরা এখন একমাত্রিক একটা ক্রিস্টাল বিবেচনা করব। এখন একমাত্রিক লেটিসের ক্ষেত্রে ব্রাগ প্রতিফলনের শর্ত পূরণ হয় যখন থিটার মান π/2 হয়, একমাত্রিক লেটিসের ক্ষেত্রে থিটা ইকুয়াল টু π/2 তে ব্রাগ শর্ত পূরণ হয়। আচ্ছা, ওই সময় তরঙ্গ ভেক্টরের মান কি হবে? এখানে π/2 বসালে সাইন π/2 হচ্ছে 1, কে ইকুয়াল টু প্লাস মাইনাস এন π/2। আচ্ছা, তাহলে এটার মিনিং কি দাঁড়ালো? কে এর মান, আচ্ছা এখানে এন তো অপবর্তনের ক্রম, এটা 1 2 3 যে কোনো পূর্ণ সংখ্যা হতে পারে। তার মানে প্রথম যে ব্র্যাক প্রতিফলন ঘটবে অর্থাৎ অপবর্তন ঘটবে সেটা কে এর মান এন ইকুয়াল টু 1 এ, অর্থাৎ কে হচ্ছে প্লাস মাইনাস π/2 তে। আবার দ্বিতীয়বার যখন অপবর্তন ঘটবে তখন এন এর মান 2, তাহলে কে ইকুয়াল টু প্লাস মাইনাস π/এ। তৃতীয়বার হবে 3π/2 কে এর মানে। অর্থাৎ
কে ইকুয়াল টু প্লাস মাইনাস, এটা কি আমি কি ভুল লিখছি, এন পাই বাই এ, এন পাই বাই এ বাবা। এই যে থিটার জায়গায় যদি তুমি পাই বাই 2 বসাও sin 90 ডিগ্রি 1, তাহলে এটা হবে এন পাই বাই এ। তাহলে প্রথম প্রতিফলনটা ঘটবে n এর মান 1 এ, তার মানে পাই বাই এ তে। প্লাস মাইনাস পাই বাই এ তে প্রথম ব্রাগ প্রতিফলন, ব্রাগ প্রতিফলন ঘটে, এবং তখন স্থির তরঙ্গ তৈরি হবে, সেটা আরেকটু পরে আমরা আলোচনা করতেছি। এবং স্থির তরঙ্গ তৈরির ফলে প্রথম শোক বিপাক পাওয়া যাবে, প্রথম শোক বিপাক পাওয়া যায়। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ ক্লিয়ার? যেমন এক্সপ্লেন করবো ডিটেলস, যে এততে কিভাবে ব্রাগ প্রতিফলনের ফলে প্রথম শোক বিপাক পাওয়া যাচ্ছে। আমি খেয়েছি। আচ্ছা, এটা হচ্ছে তরঙ্গ, তরঙ্গ কার তরঙ্গ, ইলেকট্রন তরঙ্গ, তরঙ্গ বা ইলেকট্রন আর কি। এটা একদিকে ভ্রমণ করে, যে কোনো ধরো ডানে যাচ্ছে অথবা বাঁয়ে যাচ্ছে, একদিকে ভ্রমণ করে। এবং সীমান্তে, সীমান্ত আমরা বলবো এই যে কের মান যখন এই যে এন পাই বাই এ হবে সেটাকে, সীমান্ত হচ্ছে কে ইকুয়াল টু প্লাস মাইনাস এন পাই বাই এ, এতে ব্রাগ প্রতিফলন ঘটে, ব্রাগ প্রতিফলন ঘটে এবং উহা বিপরীত দিকে চলা শুরু করে। বিপরীত দিকে চলা এবং উপরিপতনের ফলে, আচ্ছা একই সেন্টেন্স আর না, এভাবে উপরিপাতনের ফলে স্থির তরঙ্গের সৃষ্টি হয়, স্থির তরঙ্গের সৃষ্টি হয়। আচ্ছা, এক্ষেত্রে ধরো প্লাস এক্স অক্ষ বরাবর যে তরঙ্গটা যায় সেটা ই টু দি পাওয়ার আই পাই এক্স বাই এ, আর প্রতিফলনের পর উল্টো দিকে যেটা যাবে, এই প্লাস এক্স এর সামনে প্লাস থাকলে সেটা প্লাস এক্স অক্ষ বরাবর যায়, আর এক্স এর সামনে মাইনাস থাকলে মাইনাস এক্স অক্ষ বরাবর যায়। তাহলে এখানে দেখো একটা তরঙ্গ সাপোজ ডান দিকে যাওয়া শুরু করছিল, ব্র্যাক প্রতিফলন যখন ঘটলো তখন বিপরীত দিকে যাওয়া শুরু করলো, তার মানে একটা তরঙ্গ যদি এইটা হয় আর একটা তরঙ্গ হবে ই টু দি পাওয়ার মাইনাস আই পাই এক্স বাই এ। এরা কিন্তু সচল তরঙ্গ, কারণ এরা চলাচল করছিল, একজন ডানে একজন বাঁয়ে। এদের উপরিপাতনের ফলে, এদের উপরিপাতনে ফলে সৃষ্ট স্থির তরঙ্গ, আমরা একটু আগে লিখছি যে দুই ধরনের, একটা নাম দিলাম সাই প্লাস, এরা যদি সমদশায় আপতিত হয় তাহলে ই টু দি পাওয়ার আই পাই এক্স বাই এ যোগ ই টু দি পাওয়ার মাইনাস আই পাই এক্স বাই এ। আমি ডানে আরো কিছু লিখবো, ফাঁকা রাখছি। সমদশায় আপতিত হলে এইটা হবে, বিপরীত দশায় হলে আই পাই এক্স বাই এ মাইনাস ই টু দি পাওয়ার আই পাই এক্স বাই এ হবে। আচ্ছা, এখন এটাকে যদি আমরা, এটাকে ই টু দি পাওয়ার আই থিটা প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা, তার মানে টু কস থিটার ফর্মুলা এটা, তাহলে টু কস পাই এক্স বাই এ, আর এটা টু আই সাইন পাই এক্স বাই এ। আচ্ছা, এখন এই দুই ধরনের স্থির তরঙ্গ ভিন্ন ভিন্ন অঞ্চলে ইলেকট্রন ঘনীভূত করে, ফলে দুই ধরনের বিভব শক্তির উদ্ভব হয়, এবং এই দুই শক্তির পার্থক্যই হচ্ছে শক্তি ভাগ। এখন এই কথাগুলো আমি লিখবো এবং ম্যাথমেটিক্যালি ব্যাখ্যা করব। আচ্ছা, তাহলে আমরা পরের পেজে যাচ্ছি।
সচল তরঙ্গের সম্ভাবনা ঘনত্ব। সম্ভাবনা ঘনত্ব সেটা সাই মডুলাস স্কোয়ার। সেটা তোমার যদি তরঙ্গটা যদি e⁻i⁻kx হয়, এটাকেই কিন্তু সংক্ষেপে kx লিখছি। কে মানে এই যে π/a। হ্যাঁ, এই যে n এর মান 1 হলে কে হচ্ছে π/a। তাহলে এটাই হচ্ছে i_kx অথবা πx/a। হ্যাঁ, একটা -i_kx। তাহলে একটা তরঙ্গ যদি এটা ধরো তাহলে তার জটিল যুগল হবে -i_kx। আর এটাকে যদি তরঙ্গ ধরো তার জটিল যুগল এইটা। তাহলে সচল তরঙ্গ প্লাসটা ধরো আর মাইনাসটা ধরো, তোমার সম্ভাবনা ঘনত্বের মান 1 হচ্ছে। ওকে। সচল তরঙ্গের চার্জ ঘনত্ব। সচল তরঙ্গের চার্জ ঘনত্ব রো। এটা হচ্ছে সম্ভাবনা ঘনত্বকে একটা ইলেকট্রনের চার্জ দিয়ে গুণ করলে চার্জ ঘনত্ব পাওয়া যাবে। আচ্ছা, সেটা তাহলে ই পাচ্ছি। আচ্ছা, মানে কনস্ট্যান্ট তো, তাই না? এটার মান কনস্ট্যান্ট। এখন সাই প্লাস, দুটা তো স্থির তরঙ্গ। হ্যাঁ, সাই প্লাস স্থির তরঙ্গের চার্জ ঘনত্ব, সেটাকে যদি আমি রো প্লাস দেই, এটা হবে ই সাই প্লাস মডুলাস স্কোয়ার। আচ্ছা, সাই প্লাস মানে হচ্ছে এই যে কস, তাহলে সাই মডুলাস স্কোয়ারে থাকবে 4 cos স্কোয়ার, তাকে ই দিয়ে গুণ করতে হবে। তো আমরা কনস্ট্যান্ট গুলো লিখছি না, এটা প্রপোর্শনাল টু লিখছি কস স্কোয়ার πx/a। সাই মাইনাস স্থির তরঙ্গের চার্জ ঘনত্ব, তোমরা এরকম ড্যাশ ড্যাশ লিখবা না, এটা তোমাদেরকে ফুললি লিখতে হবে ওয়ার্ডে। ই সাই মাইনাস মডুলাস স্কোয়ার, এটা তাহলে প্রপোর্শনালটা কি হবে? এই যে সাই মাইনাস হচ্ছে সাইন, তাহলে সাইন স্কোয়ারের πx/a। এখন এই ইনফরমেশন গুলো আমরা এখন গ্রাফে প্লট দিব। আমার একটু বেশি জায়গা লাগবে, এতখানি জায়গা লাগবে তোমরা ছবি আঁকার সময়। আচ্ছা, আমি এখন এই অক্ষ আঁকতেছি, তার উপরেও আঁকবো নিচেও আঁকবো। ওকে। আচ্ছা, সাপোজ এটা হচ্ছে এক্স অক্ষ। এক্স অক্ষ বরাবর আমরা একমাত্রিক একটা লেটিস বিবেচনা করছি। সাপোজ এই ডিস্টেন্স, সমান ডিস্টেন্স পর পর তোমার পরমাণুগুলো বসাতে হবে। ওকে, থাক, এটাই থাক। এগুলোতে লেটিস পয়েন্ট রেখেছি, পরমাণু বসে আছে। লেটিস পয়েন্টে পরমাণু বসে আছে। তাহলে বিভবটা, আচ্ছা আমি যে কোনো একটা পরমাণুকে মূল বিন্দু ধরছি। এটা আমি মূল বিন্দু ধরছি। ওকে। আমি এদিকে ভি ফাংশন অফ এক্স যদি প্লট করি, ভি কেমন হবে সেটা গতকালই আমরা এঁকেছিলাম। এই বরাবর ইনফিনিটি, ধীরে ধীরে কমে মাঝখানে সর্বনিম্ন, এটা আমরা বিভব আঁকলাম। এখন উপরের দিকে আমরা চার্জ ঘনত্ব আঁকবো। চার্জ ঘনত্ব রো। আচ্ছা, এখন সচল তরঙ্গেরটা হচ্ছে ধ্রুবক, এটা একটা। সাপোজ এই ধ্রুবকটা হচ্ছে এতটুকু। হ্যাঁ, তাহলে আমার কি করতে হবে? আগে দাগ নিয়ে না দিয়ে আগে স্ট্রেট লাইনটা আঁকা উচিত ছিল আমার, তারপরে এই মানের। তাহলে এটা সচল তরঙ্গের জন্য আমি আঁকলাম সচল তরঙ্গ। ওকে। সচল তরঙ্গের চার্জ ঘনত্ব ধ্রুব, তাহলে সেটা ধ্রুব থাকলো। আচ্ছা, এবার আমি সাই প্লাসের চার্জ ঘনত্ব কস স্কোয়ার এর সমানুপাতিক। এখন কসের মান সর্বোচ্চ কোথায়? মূল বিন্দুতে সর্বোচ্চ। কসের গ্রাফ সাইনের গ্রাফ মনে আছে তো? সাইনের গ্রাফ মূল বিন্দু থেকে 0, এটা হচ্ছে সাইনের। আর কসের গ্রাফ তো মনে আছে, কস মূল বিন্দুতে সর্বোচ্চ মান কসের। আচ্ছা, তাহলে কস স্কোয়ার যেটা, সেটার নেচার একই, কিন্তু ভ্যালুটা বেশি, পিক হাইটটা বেশি হবে। আচ্ছা, সাপোজ আমরা এইটুকুই ধরতেছি, এটা হচ্ছে কস। আচ্ছা, কস হচ্ছে এই মূল বিন্দুগুলোতে ম্যাক্সিমাম মান থাকবে, এটাতে এই বরাবর, সাপোজ এখানে এই পরমাণু বরাবর, এখানে ম্যাক্সিমাম গুলো এটা কস স্কয়ার, কসের মান কিন্তু +1 পর্যন্ত। কসের মান
তোমার শূন্যের উপরে +1, নিচে -1, কিন্তু কস স্কোয়ার যখন বর্গ করলাম তখন কিন্তু সব প্লাস, এটার মাইনাস, কস স্কোয়ারের কোনো মাইনাস মান নাই, এই জন্য নিচের দিকে আসবে না গ্রাফ। তাহলে এই পরমাণুগুলো যেখানে ওখানে পিক হবে, আর দুই পরমাণুর মাঝখানে মিনিমাম হবে। দুই পরমাণুর মাঝখানে মিনিমাম হবে। আচ্ছা, তাহলে এটা যে আমি আঁকলাম, এটা কস স্কোয়ারের, অর্থাৎ সাই প্লাস মডুলাস স্কোয়ার। হ্যাঁ, এবার রো মাইনাস, অর্থাৎ সাই মাইনাস স্কোয়ারের প্রপোর্শন যেটা, সেটা সাইনের। দেখি অন্য একটা কালি পাওয়া যায় নাকি, সেটা ব্লু কালার দিয়ে আঁকতেছি। তোমরা অন্য একটা কালার নিলে ভালো, রেড পেলে ভালো হতো, কালোর সাথে ব্লু বোঝা যাবে না। হ্যাঁ, লাল কালি নিয়ে আসলাম। আচ্ছা, সাইন স্কোয়ারের মানটা সাইনের প্রপোর্শন, অর্থাৎ মূল বিন্দুতে মিনিমাম, আর দুই পরমাণুর মাঝখানে ম্যাক্সিমাম। তবে এই যে এটাকে ছেদ করবে একই বিন্দুতে। কল রিসিভ করেছিলাম। জি ম্যাম, আছে। তাহলে পরমাণুগুলোর অবস্থান যেখানে সেখানে মিনিমাম, আর দুই পরমাণুর মাঝখানে ম্যাক্সিমাম। সাই মাইনাস স্কোয়ার। এখন এখান থেকে আমরা কি ফলাফল পাচ্ছি সেটা দেখি। কলম গেল, আমাদের মাইনাস সরি সাই মাইনাসের চার্জ ঘনত্ব কোথায় সর্বোচ্চ? সাই মাইনাসের চার্জ ঘনত্ব এটা, সাই মাইনাসের চার্জ ঘনত্ব সর্বোচ্চ হচ্ছে আয়ন কোরের মাঝখানে। তাহলে এটা চার্জ ঘনত্ব এক্স ইকুয়াল টু, এখানেই তুমি একটু মান বসাও, এটার মান সর্বোচ্চ কোথায় হবে? এক্স এর মান যখন a/2, তখন সাইনের সাথে π/2 থাকবে, কাজে সেটা সর্বোচ্চ মান। তাহলে এক্স ইকুয়াল টু a/2, 3a/2, অর্থাৎ, আচ্ছা, এত হলে, অর্থাৎ এটা যদি আমি ভাষায় বলি, a/2 কোথায়, এটা যদি তোমার শূন্য ধরো মূল বিন্দু, এই পরমাণুটার অবস্থান এ, এই পরমাণুটার অবস্থান 2a, এই পরমাণুর অবস্থান -এ, এটা -2a। আচ্ছা, তাহলে এর এক্স এর মান যখন a/2, 3a/2, সেই a/2 দেখো দুই পরমাণুর মাঝখানে, 3a/2 পরের দুই পরমাণুর মাঝখানে, তার মানে এই পজিশন গুলো হচ্ছে দুটো পরমাণুর মাঝখানে। পরমাণু মানে আয়ন কোর, অর্থাৎ দুই আয়ন কোরের মাঝখানে, আয়ন কোরের মাঝখানে চার্জ ঘনীভূত করে, চার্জ ঘনীভূত করে, ফলে বিভব শক্তি, ওই পজিশন গুলোর বিভব শক্তি দেখো সর্বোচ্চ, তাই না? বিভব শক্তির মান সর্বোচ্চ, তার মানে বিভব শক্তি বৃদ্ধি পায়, বৃদ্ধি পায়।
এততে সর্বোচ্চ লিখতে পারো, এততে সর্বোচ্চ। এটার মানে হচ্ছে আয়ন করে চার্জ ঘনীভূত করে। এখন আয়ন করে বিভব কেমন, কম না বেশি, একটু বলো তো, ছবি দেখে বলো। কম ম্যাডাম। আয়ন কোর কি, এই যে এখানে, এখানে বিভব কম, এই যে এটা আয়ন কোর। অবশ্য কলমের কালি লেগে অনেক জায়গায় হয়ে গেছে, আয়ন কোর গুলো একটু বড় করে দিয়েছি, হ্যাঁ, এগুলো আয়ন কোর। ওকে, এই যে আয়ন কোর। তাহলে সাই প্লাসটা এই যে আয়ন করে মান বেশি, এখানে চার্জ বেশি ঘনীভূত করে, এটা তো তুমি চার্জ জি প্লট দিয়েছো, এই গ্রাফ গুলো কি নির্দেশ করে, চার্জ ঘনত্ব। তাহলে সাই প্লাসের জন্য এখানে গ্রাফটা এখানে বেশি মান। তার মানে আয়ন করে, এই যে আয়ন করের উপরে আয়ন চার্জ ঘনীভূত করে, কিন্তু ওই জায়গাগুলোয় বিভব শক্তি কম, বিভব শক্তি হ্রাস পায়। এখন পর্যন্ত যে আলোচনা করছি সেটুকু আমরা সামারি করি। ইলেকট্রন ঘুরতেছিল এই আয়ন কোরের চারপাশে। আচ্ছা, দেখা যাচ্ছে যখন সচল তরঙ্গ ছিল, সচল তরঙ্গ কখন ছিল, তরঙ্গ ভেক্টরের মান যখন পাই বাই এর চেয়ে কম ছিল তখন সচল ছিল। যখনই তরঙ্গ ভেক্টরের মান পাই বাই এ হলো, এই যে পাই বাই এ, তখনই স্থির তরঙ্গ তৈরি হলো। তাহলে স্থির তরঙ্গ দুটো কিন্তু একই, কের একই মানে, হ্যাঁ, পাই বাই এ, কে সমান সমান পাই বাই এ, একই মানে এটা এরা তৈরি হয়েছে। কিন্তু তরঙ্গ ভেক্টরের একই মানে একজনের শক্তি বেশি, একজনের শক্তি কম। তার মানে একই তরঙ্গ ভেক্টর বরাবর এনার্জির গ্যাপ তৈরি হলো। এই দুই শক্তির পার্থক্যই হচ্ছে শক্তি বিভাগ। এটা গ্রাফিক্যালি দেখাবো। এই দুই শক্তির পার্থক্য, আচ্ছা পরের পেজে যা লেখি এটা কিছুই বুঝতে পারবে না, এত ছোট লেখা। এই দুই শক্তির পার্থক্য হচ্ছে শক্তিভাগ। আমি পরের পেজে যাচ্ছি বাবা। এই দুই শক্তির পার্থক্য হচ্ছে এনার্জি গ্যাপ, খাতার মাঝখানে চ্যাপটানো, আরে এটা একটু মাঝখানে আঁকতে হতো, যাই হোক। এদিকে আমরা তরঙ্গ ভেক্টর দিচ্ছি, এদিকে আমরা ই দিচ্ছি। আচ্ছা, ইলেকট্রন যখন চলাফেরা করতে পারে সচল তরঙ্গ, তখন তার এনার্জি হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার। ওকে, শোডিঞ্জার সমীকরণ সমাধান করে আমরা শক্তির মান কত কত পাই, হাফ, হাফ না, স্কোয়ার বাই 2m, ই হচ্ছে স্কোয়ার বাই গতিশক্তি, মানে হচ্ছে কাট স্কোয়ার ভাগ 2m, মানে কে স্কোয়ারের সমানুপাতিক। কে স্কোয়ারের সমানুপাতিক একটা টার্ম যদি আরেকটার স্কোয়ারের সমানুপাতিক হয় তাহলে সেই গ্রাফ হয় কিন্তু প্যারাবোলার গ্রাফ, যেমন এক্স সমান সমান এ ওয়াই স্কোয়ার, প্যারাবোলার গ্রাফ সেই রকম। তাহলে দেখো, তোমার হচ্ছে কের মান যখন শূন্য তখন তার শক্তিও শূন্য, এখানে কের মান শূন্য বসাও, শক্তি শূন্য। কের মান যত বাড়বে প্যারাবোলার মতো শক্তি বাড়বে। আচ্ছা, আমি একটু বর্ডার এঁকে নেই। সাপোজ এইটা পাই বাই এ, এই পজিশনটা 2 পাই বাই এ, এই পজিশনটা 3 পাই বাই, এইভাবে এদিকে একটু ছোট করে নিতে হচ্ছে, জায়গা কম তো। তাহলে তরঙ্গ শূন্য থেকে তরঙ্গ ভেক্টর বাড়তিছে, এই যে শক্তিও বাড়তিছে ফর্মুলা অনুযায়ী, তাহলে শক্তিও বাড়তিছে। এখন পাই বাই এ বরাবরটা একটু এঁকে নেই দেখি, এই জায়গায় একটু ডাম্বেল আকৃতির হয়। আচ্ছা, যখন পাই বাই এ হয়ে গেল তখন কিন্তু সীমান্ত হলো, তাহলে এদিকে কিন্তু তরঙ্গ ভেক্টর বাড়তিছে, শক্তিও বাড়ছে। যেই পাই বাই এ হলো আর স্থির তরঙ্গ তৈরি হলো, তখন দুই ধরনের শক্তি। এর মধ্যে দেখো মাইনাসের শক্তিটা বেশি, সাই প্লাসের শক্তিটা কম। যখন পাই বাই এ হলো তখনই দুই ধরনের শক্তি সাথে সাথে চলে আসলো, একটা হচ্ছে সাই মাইনাস এর শক্তি আর একটা সাই প্লাস এর শক্তি। আচ্ছা, এরপর যদি তরঙ্গ ভেক্টর আরো বাড়ে তাহলে আবার এই ফর্মুলা অনুযায়ী শক্তি বাড়বে। একটু বর্ডার করে নিচ্ছি একটু সুবিধা, বোঝার সুবিধার জন্য, হ্যাঁ, পেন্সিল দিয়ে করে নিতে পারো। এরপর আবার যখন তরঙ্গ ভেক্টর বাড়তিছে শক্তিও বাড়তিছে, আবার 2 পাই বাই এ যখন হলো তখন আবারও
দুই ধরনের শক্তি, একটা সাই প্লাসের আর একটা সাই মাইনাসের। অতপর আবার এটা ক্রস হলে কিন্তু আবারও বাড়তিছে। একইভাবে এই এটা একটা লেভেল করে নাও তো, একটা লেভেল হলে ভালো। এটা এই লেভেল, হ্যাঁ। আবার এখান থেকে এই পর্যন্ত গ্যাপ, এরপর আবার এখান থেকে আবারও শুরু। ওকে, তাহলে আমি এই ছবিটা আরেকবার বলি। এদিকে আমরা তরঙ্গ ভেক্টর, এদিকে শক্তি প্লট করছি। ইলেকট্রন ধরো শূন্য তরঙ্গ ভেক্টর থেকে চলা শুরু করলো, শূন্য তরঙ্গ ভেক্টরে শক্তিও শূন্য, তরঙ্গ ভেক্টর বাড়তিছে, এই ফর্মুলা অনুযায়ী শক্তি বাড়তিছে। কিন্তু যেই তরঙ্গ ভেক্টরের মান পাই বাই এ হলো, অমনি দুটো স্থির সচল তরঙ্গ আর থাকলো না, দুইটা স্থির তরঙ্গ হয়ে গেল। দুই স্থির তরঙ্গের শক্তি ভিন্ন ভিন্ন, সাই মাইনাসের বেশি, সাই প্লাসের কম। তার মানে পাই বাই এতে শক্তি গ্যাপ তৈরি হলো। এদিকে কিন্তু শক্তি নিরবিচ্ছিন্ন, দেখো যতই তরঙ্গ ভেক্টর বাড়ছে শক্তি বাড়ছে। পাই বাই এতে একটা ডিসকন্টিনিউটি আসলো শক্তিতে, এটাই হচ্ছে এনার্জি গ্যাপ। তাহলে এই একটা এনার্জি গ্যাপ, এই একটা এনার্জি গ্যাপ। আর তাহলে এইটা যে শক্তি অঞ্চলে ইলেকট্রনের কার্ভ পাওয়া যাচ্ছে, অর্থাৎ ইলেকট্রন এক্সিস্ট করে, সেই শক্তি অঞ্চলটাকে বলা হচ্ছে ব্যান্ড। তাহলে এই একটা ব্যান্ড, এই একটা ব্যান্ড, এই একটা ব্যান্ড, তিনটা শক্তি ব্যান্ড আমরা এখানে এঁকেছি। তার মধ্যে দেখো মাইনাস পাই বাই এ থেকে পাই বাই এর মধ্যে ইলেকট্রন সচল, যার কারণে নিরবিচ্ছিন্ন গ্রাফ। তাহলে এটা হচ্ছে প্রথম ব্রিলুইন জোন, মানে প্রথম অনুমোদিত অঞ্চল। মাইনাস পাই বাই এ থেকে প্লাস পাই বাই এ, এটাকে বলা হয় প্রথম ব্রিলুইন জোন। ব্রিলুইন জোন মানে অনুমোদিত অঞ্চল, অনুমোদিত অঞ্চল। এটাকে সংক্ষেপে ফার্স্ট বিজেট, হ্যাঁ। এখন এইটুকু সেকেন্ড বিজেট, এটুকু সেকেন্ড বিজেট। আবার পরে আসলো থার্ড বিজেট, মানে ব্রিলুইন জোন, ব্রিলুইন জোন। আর প্রত্যেকটা সীমান্ত পাই বাই এ, টু পাই বাই এ, মাইনাস পাই বাই এ, মাইনাস টু পাই বাই এ, এগুলোতে শক্তিপাত তৈরি হয়। আমরা এটার একটা কিছু নাম দিই, ধরো এটা দিলাম আমরা এ, আর এই বিন্দুটা দিলাম বি, এ পাশটা দিলাম এ প্রাইম, এটা হচ্ছে বি প্রাইম। তাহলে চিত্রে এ বি অথবা এ প্রাইম বি প্রাইম হচ্ছে শক্তি ফাঁক।